এই গল্পের সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে কোনোরূপ মিল থেকে থাকলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ভৌতিক ঠেক কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। এই গল্পটি সংস্কার মুক্ত হয়ে ভোলা মনে গল্প শোনার আনন্দেই গ্রহণ করুন। আজকের গল্প থেকে একটি প্রশ্ন রইল শ্রোতাদের জন্য। গল্পে যে গ্রামের নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি? মধুসূদন আর সুরমার মেয়ের নাম কি? দুটি প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে জানান। আর আপনারা আমাদের গল্প কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্ষার সময় শ্যাওলাদিঘি গ্রাম এক অদ্ভুত ভয়াবহ নীরবতা এবং অভিশাপের আবহে ডুবে থাকে, যেখানে বজ্রপাতের আলোয় অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যায়। এমনই একদিনে বাংলার মাস্টার সুধাকর স্কুল থেকে ফেরার পথে গ্রামের ঠাকুরমশাই অভয়ানন্দ চক্রবর্তীকে গভীর মনোযোগে আকাশ দেখতে দেখেন। সুধাকরের প্রশ্নে ঠাকুরমশাই জানান আবহাওয়ার গতি ভালো নয় এবং সামনে ঘোর বিপদ। ঠাকুরমশাইয়ের মতে যে অশুভ শক্তির ভয়ে গ্রামবাসীরা প্রতি বছর থাকে তার আগমনী গন্ধ তিনি বাতাসে পাচ্ছেন। সুধাকর বুঝতে পারে যে ঠাকুরমশাই এতদিন যে শক্তিকে রোধ করে রেখেছিলেন, শ্যাওলাদিঘির সেই বর্ষার অভিশাপ হয়তো এবার আবরণ ভেদ করে আবার ফিরে আসছে। এই পরিস্থিতিতে নতুন স্কুল শিক্ষক মধুসূদন গাঙ্গুলির জীবনে কি অপেক্ষা করছে জানতে হলে শুনতে হবে প্রখ্যাত লেখিকা নবনীতা বোসের কলমে হাড় হিম করা গল্প শ্যাওলাদিঘির অভিশাপ। বর্ষার জলো বাতাসের তীব্রতাকে ছাপিয়ে রাতের নিস্তব্ধতাকে ভেদ করে ভেসে আসছে একটা খ্যানখ্যানে হাসির শব্দ। দূর থেকে ভেসে আসছে বেশ কিছু মানুষের তীব্র চিৎকার। কারা যেন রাতের অন্ধকারকে ভেদ করে মশাল হাতে এগিয়ে আসছে এই বাড়ির দিকে। ওদিকে বাড়ির কোণের ঘরটা থেকে ভেসে আসছে একটি মেয়ের কান্নার শব্দ। সেই শব্দ যদিও বেশ মধুর ঠেকছে এক পিশাচী মহিলার কানে। সে মনে মনে ভাবল, আর বেশি দেরি নেই, মাত্র কিছুক্ষণের মধ্যেই ওই করুণ কান্না থেমে যাবে। কথাটা ভেবে পাশে পড়ে থাকা আঁশবটিটা হাতে তুলে নিয়ে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যেতে লাগলো সেই কোণের ঘরের দিকে। ঘরের বাইরে পৌঁছাতেই দরজায় কান দিয়ে শুনল একটি মেয়ের কান্নার শব্দ আর আধো গলার চিৎকার। মা, ও মা, দরজা খোলো না। ও ঠাম্মা, মা কোথায়? চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য উপভোগ করল সেই শব্দ। তারপর দরজা থেকে কান সরিয়ে নিয়ে বলল, ও দিদি গো, তোমার মা আর ঠাম্মা ঘুমিয়ে আছে পাশের ঘরে। তোমার গলা শুনতে পাচ্ছে না তারা। কথাটা শুনেই ঘরের ভিতর থেকে আবারও সেই মেয়ের কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। সে বলল, আমি মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও। এবার সে আর একবার একটা বিকৃত হাসি হেসে নিজের হাতে ধরা আঁশপটিটার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই যা তোমার ইচ্ছে দিদি। সঙ্গে সঙ্গে আর এক হাতে ঘরের দরজাটা খুলে ফেলতেই অন্ধকারের মধ্যে একটি ছোট মেয়ের দেহকে মাটিতে বসে থাকতে দেখল ওই ভয়ঙ্কর মহিলা। এবার নিজের হাতের আঁশবটিটা উঁচিয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। তার ওই নরম ভয়ঙ্কর রূপ দেখে
সামনে বসে থাকা মেয়েটি চিৎকার করে কেঁদে উঠল। সে বলল, ও ভালো কাকি, তুমি ওরকম করে হাসছো কেন গো? এবার তার ভালো কাকি একটা বিকট হাসি হেসে বলল, কাঁদিস না মা, তুই তো বললি মা আর ঠাম্মার কাছে যাবি। আয়, আমি তোকে তাদের কাছে নিয়ে যেতে এসেছি। কথাটা শেষ করে ধীরে ধীরে সে মেয়েটির দিকে এগোতে লাগলো। তারপর তার চুলের মুঠি ধরে তার গলায় আঁশবটির কোপ বসাতে যেতেই পিছনের দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে এলো গ্রামের মানুষজন। দরজায় পা রাখতেই সবার আগে চোখে পড়ল উঠোনে পড়ে থাকা সাবিত্রী দেবীর কলা কাটা মৃতদেহ। শিউরে উঠল সকলে। সেই হিম শীতল নীরবতার মধ্যে হঠাৎই একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। আওয়াজটা যেন সামনের অন্ধকার ঘরটা থেকে আসছে। ভয়ে ভয়ে সকলে সেই দিকে তাকাতেই ঝিমলির আর্তনাদ কানে এলো। এক মুহূর্ত দেরি না করে তারা ঘরের ভিতর ঢুকে পড়ল। কিন্তু সেখানে যা দেখল তাতে তাদের শরীরের রক্ত জল হয়ে গেল। ঘরের মাঝখানে হাঁটু গেড়ে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে মতি গোয়ালার মেয়ে ঝিমলি। আর তার পাশে ধারালো আঁশবটি হাতে দাঁড়িয়ে আছে বাড়ির কাজের লোক চণ্ডী। তার হাতে এবং পোশাকে তখনও লেগে রক্তের তাজা দাগ। এই ভয়াবহ দৃশ্য দেখে গ্রামের লোকজন উন্মত্তের মতো তেড়ে গেল চণ্ডীর দিকে। কিন্তু চণ্ডী তখন নিজের বীভৎস হাসি হাসছে। তার হাতের আঁশবটিটা উঁচিয়ে সে বিকৃত গলায় বলে উঠল, কেউ যদি এক পাও এগিয়েছো তবে তারে কেটে ফেলুম। তোমরা কি ভেবেছ এই চণ্ডীরে ধরা এতই সহজ? চণ্ডীর উন্মত্ত আচরণে সবাই থমকে দাঁড়ালো। গ্রামের মাতব্বর ভবানীবাবু ঠান্ডা গলায় বললেন, চণ্ডী, ধরা পড়েছিস তুই, আর পালাতে পারবি না। কেন এই মানুষগুলোকে মারলি? ভবানীবাবুর কথা শুনে চণ্ডীর হাসি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আচমকা সে হাতের আঁশবটিটা নিজের গলায় ধরল। এক পলকে সবার দিকে তাকিয়ে এসে বলল, তোদের হাতে ধরা দেব না। এই কথা বলেই চোখের পলকে চণ্ডী নিজের গলা কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই বীভৎস দৃশ্য দেখে ঝিমলির মুখ থেকে একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। গ্রামের মানুষেরা আতঙ্কে চিৎকার করে উঠল। কাটা কলা গাছের মতো চণ্ডীর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু মাটিতে পড়ার আগে চণ্ডীর শেষবারের মতো সকলের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। তারপর কয়েকবার তার দেহটা থরথর করে কেঁপে চিরদিনের জন্য স্থির হয়ে গেল। চারিদিকে থই থই জল। আকাশে কালো মেঘের ঘন ঘটা আর অবিরাম বৃষ্টির ধারা। বর্ষায় গ্রামের এই রূপ একরকম শান্তি নিয়ে আসে প্রকৃতির বুকে। কিন্তু শ্যামলাদিঘি গ্রামে তা যেন এক ভিন্ন ভয়াল রূপ ধারণ করে। বর্ষামুখর এই শ্যামলাদিঘি গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসে প্রতি বছর ঠিক এই সময়টায়। দূরে শোনা যায় ব্যাঙের এক টানা ডাক আর ঝিঁঝি পোকার শব্দ। কিন্তু সেই শব্দগুলোর মধ্যে লুকিয়ে থাকে এক অজানা আতঙ্ক। অন্যান্য গ্রামে পিচ্ছিল আলপথ ধরে সবুজ ধানের ক্ষেতের মাঝ দিয়ে হেঁটে চলার সময় মন ভরে যায় এক অজানা আনন্দে। গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা টুপটাপ করে ঝরে পড়ার শব্দ কানে আসে। কদম আর কেয়া ফুলেরা যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে আরো সতেজ হয়ে ওঠে। কিন্তু এই শ্যাওলাদিঘি গ্রামে সবকিছুই কেমন বিপরীত রূপ নেয়। এখানে যখন মাঝে মাঝে বজ্রপাতের ঝলকানিতে
চারপাশ আলোকিত হয়ে ওঠে, তখন মাঠের ধারে অবহেলায় দাঁড়িয়ে থাকা সুবিশাল গাছের আড়ালে কারোর অস্পষ্ট অবয়ব ভেসে উঠতে দেখা যায়। গ্রামের বড়দের মুখে প্রায়ই শোনা যায় এই বর্ষাকালের অভিশাপের কথা, কিন্তু তার মধ্যেই চলে মানুষের জীবন। তবে অন্যান্য সময়ের মতো ঠিক এই সময়টা এলে এক অজানা আতঙ্কে ততষ্ট হয়ে থাকে সারা গ্রাম। এই ভারী বর্ষণ মাথায় করে এক হাতে ছাতা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে বাড়ি ফিরছিল গ্রামের একজন সরকারি স্কুলের বাংলার মাস্টার সুধাকর। আগামীকাল স্কুলে একজন নতুন মাস্টার আসতে চলেছেন, যার নাম হলো মধুসূদন গাঙ্গুলি। তিনি অঙ্কের প্রাক্তন মাস্টারমশাই নারায়ণবাবুর জায়গায় যোগদান করছেন। নতুন মাস্টারমশাইয়ের আগমনের জন্য স্কুলের এই ছোট্ট মিটিংটি রাখা হয়েছিল আজ। কথাটা ভাবতে ভাবতে এক মনে সাইকেল চালাচ্ছিল সুধাকর। গ্রামের মুখে পৌঁছাতে না পৌঁছাতেই মেঘের গর্জন কানে আসতেই প্রমাদ গুনল সে। সামনে চোখ যেতেই গ্রামে ঢোকার রাস্তাটা চোখে পড়ল। অন্যান্য দিন হলে এই রাস্তায় স্কুলের ছাত্রদের দল বেঁধে দেখা যেত, কিন্তু আজ দেরি হয়ে যাওয়ায় রাস্তাটা একেবারেই নির্জন। সেই রাস্তা ধরেই বেশ জোরে সাইকেল চালিয়ে গ্রামের মুখে পৌঁছাতেই সবার আগে তার নজর গেল অভয়ানন্দ চক্রবর্তী অর্থাৎ ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। ওনার বাড়ির সামনে থাকা এক ফালি জমির উপরে দাঁড়িয়ে ঠাকুরমশাই এখন এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে গভীর মনোযোগে কিছু একটা দেখছেন। সুধাকর তাকে দেখে বেশ আশ্চর্য হয়ে বাড়ির দিকের পথ না ধরে তার দিকে এগিয়ে গেল। তার যতটা সম্ভব কাছে পৌঁছে জিজ্ঞাসা করল, আরে ঠাকুর মশাই, এই ঘোর বর্ষায় ঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি ঠিক কি দেখছেন বলুন তো? তারপর সামান্য একটু হেসে বলল, যতদূর জানি এই কাজ তো আমাদের স্কুলের ভূগোলের মাস্টার মশাই নিতাই ঘোষালের। আপনি এই কাজ করছেন কেন? ঠাকুরমশাই আকাশের দিক থেকে চোখ না সরিয়েই বললেন, আবহাওয়ার গতি ভালো নয় হে সুধাকর, সামনে ঘোর বিপদ। সুধাকর তার স্বভাবসুলভ হাসিটা হেসে আবার বলল, আপনি কবে থেকে আবহাওয়ার গতি পর্যালোচনা করতে শুরু করলেন ঠাকুর মশাই? এবার আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে সামান্য হেসে বললেন, করতে হয় হে সুধাকর, করতে হয়। আমাকেও এসব দিকে খেয়াল রাখতে হয়, না হলে যে বিপদের আশঙ্কা আমি করছি তা থেকে নিষ্কৃতির পথ পাব না। ঠাকুরমশাইয়ের মুখে বিপদের আভাস পেয়ে সুধাকরের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। সে বলল, কিসের বিপদ ঠাকুর মশাই? অভয়ানন্দ চক্রবর্তী মশাই এবার তার দিকে চেয়ে বললেন, ঠিক যে বিপদের কথা ভেবে আমরা প্রতি বছর এই বর্ষাকালে ভয়ে শিউরে উঠি, ঠিক যে কারণে বাড়ির মানুষেরা বর্ষাকালে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে ভয় পায়, ঠিক সেটাই যেন এবারে আমি দেখতে পাচ্ছি নিজের আশেপাশে। আমি যে বাতাসে তার গন্ধ পাচ্ছি। কথাটা ঠিক বোধগম্য হলো না সুধাকরের। সে এই গ্রামে আসার পর থেকে এই বিপদের কথা শুনে আসছে বটে, কিন্তু আজ পর্যন্ত সেই বিপদের সম্মুখীন হয়নি কখনো। গ্রামের মানুষের ধারণা এর পিছনের কারণ হলেন এই ঠাকুর মশাই। তিনি আজ অবধি সেই অজানা কারণকে এই গ্রামে একরকম প্রবেশ করতে দেননি বলা চলে। কিন্তু আজ এই বিপদের আশঙ্কায় তার মন কাঁপছে কেন? বোধ করি সুধাকরের মনের চিন্তাটা আঁচ করেই ঠাকুরমশাই বললেন, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তোমার সবকিছু জানার এখনো সময় আসেনি সুধাকর। আর একটু সময় দাও এই বৃদ্ধকে, দেখি যদি এবারেও গ্রামকে সেই বিপদের হাত থেকে রক্ষা করতে পারি কি না। কথাটা বলে একটা স্মিত হাসলেন ঠাকুরমশাই।
ঠিক তখনই মেঘের গর্জন কানে আসতেই প্রমাদ গুনল সুধাকর। ব্যস্ত হয়ে বলল, এই রে যা, বৃষ্টি যে একেবারে এলো বলে। না ঠাকুরমশাই, আমি চলি, আর আপনার সাথে দেখা হবে পরে। কথাটা বলেই সাইকেলের প্যাডেলে চাপ দিতেই শুনতে পেল ঠাকুরমশাইয়ের সাবধান বাণী। উনি বললেন, মনে রেখো সুধাকর, আর যাই হোক রাতে বাড়ি থেকে বেরিও না। এই বুড়োর কথাটা যেন মাথায় থাকে। সুধাকর যথা আজ্ঞা কথাটা বলেই দ্রুত তার বাড়ির পথ ধরল। ওদিকে আর একবার আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ঠাকুরমশাইয়ের সেই সৌম্য অভিব্যক্তি পাল্টে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু একটা ভেবে নিয়ে তিনি এগিয়ে গেলেন নিজের কুটিরের দিকে। রাতে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। নিজের ঘরে প্রদীপের আলোয় বসে একটি পুরনো পুঁথির খোলা পাতা সামনে রেখে এক মনে সেটার দিকে তাকিয়েছিলেন অভয়ানন্দ চক্রবর্তী। বাইরে থেকে এক টানা ভেসে আসছে বৃষ্টির শব্দ। পাশের ঝোপঝাড় থেকে মাঝে মাঝেই তারস্বরে চিৎকার করছে শেয়ালের দল। সেই সব কিছুকে ছাপিয়ে জলের মধ্যে ছপ ছপ করে পা ফেলার শব্দ কানে এলো ঠাকুরমশায়ের। আশেপাশের নিস্তব্ধতাকে ভঙ্গ করে কেউ একজন যেন এই দিকে এগিয়ে আসছে। মুহূর্তের জন্য কান খাড়া করে শুনলেন তিনি। ঠিক সেই সময় তার দরজায় মৃদু মন্দ টোকা পড়ল। এবার ঠাকুরমশাই বেশ অবাক হলেন বটে, কারণ এই গ্রামে সন্ধ্যাবেলা মানুষজন বাইরে বেরোয় না বললেই চলে। এমন পরিস্থিতিতে দরজায় টোকা পড়ার শব্দে তিনি কিছুটা আশ্চর্য হলেন। নিজের জায়গা থেকে না উঠেই বাইরে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, বাইরে কে আছে? এইবার বাইরে থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি ভবানী মজুমদার, একটিবার দরজাটা খুলুন। শ্যাওলাদিঘি গ্রামের মোড়ল ভবানী মজুমদারের কণ্ঠস্বর কানে যেতেই তড়ি ঘড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলেন ঠাকুরমশাই। বাইরে থেকে একটা আর্দ্র বাতাসের ঝাপটা এসে লাগলো তার গায়ে। সঙ্গে সঙ্গে দরজায় দাঁড়িয়ে থাকা ভবানীবাবুর মুখটা স্পষ্ট হলো তার সামনে। ঠাকুরমশাই তাকে ভিতরে আসতে আমন্ত্রণ জানিয়ে আবারও নিজের স্থানে এসে বসলেন। ওদিকে ভবানী মজুমদার এসে বসলেন তার মুখোমুখি। এক ঝলক তার দিকে তাকিয়ে নিয়ে ঠাকুরমশাই বললেন, গ্রামের এরকম ভয়ানক পরিস্থিতিতে তোমাকে এত রাতে দেখব এ আশা আমি একেবারেই করিনি ভবানী। বলো, কি এমন দরকার পড়লো যে এত রাতে তোমাকে আসতে হলো? এবার ভবানীবাবু শিথিল কণ্ঠে বললেন, এসেছি কি আর সাধে? বর্ষাকালটা এই গ্রামে যে কি মারাত্মক তা আমরা সকলেই জানি ঠাকুরমশাই। তার ওপর এক উটকো বিপদ হলো, কাল শহর থেকে নতুন অঙ্কের মাস্টার আসছেন স্কুলে। তাকে নাও বলতে পারছি না। সিদ্ধান্তটা তো আর আমার নয়, স্কুল কর্তৃপক্ষের। কিন্তু গোদের ওপর বিস্ফোরা হলো, তার থাকার জন্য বরাদ্দ হয়েছে মতি গোয়ালার বাড়িটা। এবারে বুঝতে পারছেন ঠাকুরমশাই ঠিক কী কারণে আমি এত রাতে এখানে আসতে বাধ্য হয়েছি? মতি গোয়ালিনীর নামটা শুনে কপালে ভাঁজ পড়ল ঠাকুরমশাই। তিনি প্রায় আঁতকে উঠে বললেন, এইসব তুমি কি বলছো ভবানী? এই সব জেনে শুনেও তুমি এই নতুন মাস্টারকে ওই বাড়িতে থাকতে দিতে রাজি হলে? ভবানীবাবু এবার একই রকমভাবে বললেন, হয়েছে কি আর, বাধ্য হয়েছি বলতে পারেন। আমাদের গ্রামের এই অভিশাপের কাহিনী কর্তৃপক্ষ মানতে রাজি নয়। শুধু আমি কেন, আমার সঙ্গে আরও মাস্টারেরাও গিয়েছিল সেই দিন, কিন্তু আমাদের সেই আবেদন মঞ্জুর করেননি কর্তৃপক্ষ।
তাই আমাকে নিমরাজি হতে হয়েছে বলতে পারেন। কথাটা শুনে বেশ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেন ঠাকুরমশাই। তারপর একটা আফসোসের সাথে মাথা নেড়ে বললেন, তাহলে ঠিক এই কারণেই আজ বিকেল থেকে মনটা আমার কেমন আনচান করছিল। সেবারে সনাতন বারুই আর তার পরিবারের কি হাল হয়েছিল সেটা তো মনে আছে তোমার। তাছাড়া রাম মণ্ডল, সিধু হালদার। ভবানীবাবু সামান্য মাথা নেড়ে বললেন, সব মনে আছে ঠাকুরমশাই, সে ঘটনা ভোলার নয়। কিন্তু এখন এই বিপদ থেকে রক্ষার পথ কি হতে পারে একটু বলে দিন ঠাকুর, না হলে যে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এই গ্রামে। এবার সামান্য শান্ত হলেন ঠাকুরমশাই। তারপর বললেন, শোনো ভবানী, কাল যে করেই হোক নতুন মাস্টারকে আনতে স্টেশনে লোক পাঠাও, আর সে যেন তাকে সঙ্গে করে সোজা নিয়ে আসে তোমার বাড়িতে। আর যাই হোক, তাকে ওই বাড়ি থেকে দূরে রাখতেই হবে, এতেই তার আর বাকি সকলের মঙ্গল। কথা শেষ করে বেশ কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইলেন। একটু পর নিস্তব্ধতা ছিন্ন করে ভবানীবাবু উঠে দাঁড়ালেন আর বললেন, আমি এখন চলি ঠাকুরমশাই, অনেক রাত হলো। এই কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন অভয়ানন্দ। সাবধানে যেও ভবানী। আর তোমার গলায় ওই মাদুলিটা আছে তো? কথাটা শুনে ভবানীবাবু নিজের গলার মাদুলিটা একবার হাতে করে স্পর্শ করলেন। তারপর বাইরের দরজাটা খুলে দাঁড়ালেন। একবার বাইরের দিকে সন্তর্পণে তাকাতেই অন্ধকারে মোড়া গ্রামটা চোখে পড়ল তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশ থেকে ভিজে ছাতাটা তুলে নিয়ে এগিয়ে গেলেন তিনি। দেখতে দেখতেই তার রোগা লম্বা শরীরটা অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। সন্ধ্যার আবছা আলোয় গ্রামের স্টেশনটা যেন এক ভৌতিক রূপ ধারণ করেছে। ঘড়ির কাঁটায় 6টা বাজতেই যখন ট্রেনটা থামল, মধুসূদন একরাশ বিষণ্ণতা নিয়ে নেমে পড়ল। প্ল্যাটফর্মের বুকে জমে থাকা ধুলো আর শ্যাওলা মারিয়ে এগিয়ে যেতেই নাকে এলো ভেজা মাটির সোঁদা গন্ধ। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, শুধুমাত্র দূরে ঝিঁঝি পোকার এক টানা ডাক শোনা যাচ্ছে। স্টেশনের শেডটা বহু পুরনো, পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়। ইটের বেরিয়ে থাকা লাল কঙ্কাল যেন এক দুঃস্বপ্নের প্রতিচ্ছবি। মাথার ওপরের টিনের চালটায় বৃষ্টির জল আর সময়ের সাথে সাথে জং ধরে কালচে সবুজ রং ধারণ করেছে। শেডের নিচে থাকা বেঞ্চগুলো জীর্ণশীর্ণ। পুরো স্টেশন জুড়ে একটা গা ছমছমে অশুভ নীরবতা। এখানে কোনো চায়ের দোকান নেই, নেই কোনো কোলাহল। শুধু দূরে দাঁড়িয়ে থাকা দুটো লণ্ঠনের নিভু নিভু আলো এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতেই পিছন থেকে একটা ডাক ভেসে এলো। বলি, এত কি ভাবছো? এদিকে যে আমি মেয়েকে নিয়ে আর জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, সে খেয়াল আছে? মধুসূদনের ঘোর কাটল। কিছুটা লজ্জিত হয়েই সে দ্রুত পায়ে এগিয়ে গেল। ধরাধরি করে ব্যাগটা ট্রেন থেকে নামাতেই ট্রেনটা একটা তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে গন্তব্যের দিকে এগিয়ে গেল। যেন এই স্টেশনটা ছাড়তে পারলেই সে বাঁচে। দূর দিগন্তে মিলিয়ে যাওয়া ট্রেনটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মধুসূদন তার স্ত্রী সরমাকে বলল, তুমি একবার স্টেশনের চারপাশটা ভালো করে দেখো। এমন গা ছমছমে রেল স্টেশন আগে কখনো দেখেছ? কোন অশুভ লগ্নে যে আমাকে এখানে পাঠালেন সেটাই ভাবছি। এরপর আঙুল দিয়ে স্টেশনের সাইনবোর্ডটা দেখিয়ে বলল, তবে নামটা একদম ঠিক দিয়েছে, শ্যাওলা দিঘি। এতক্ষণ
সরমা মেয়ে রিনিকে নিয়ে ব্যস্ত ছিল, তাই চারপাশের পরিবেশ খেয়াল করেনি। এবার ভালো করে তাকিয়ে দেখেই তার বুকটা কেঁপে উঠল। তাই তো গো, এ কেমন জায়গা! চারিদিকে কেমন যেন একটা অমঙ্গলের ছাপ স্পষ্ট। মধুসূদনের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, বলছি, মেয়েকে এখানে নিয়ে আসাটা কি ঠিক হলো? আমার মনটা না কেমন কু গাইছে। সরমার চোখে একটা অস্বাভাবিক ভয় দেখতে পেয়ে মধুসূদন কিছুটা হেসে বলল, আরে না না, অত ভয় পেও না। আসলে প্রত্যন্ত গ্রামের ছবি কিছুটা এইরকমই হয়। আমার মনে হয় জায়গাটা নতুন, তাই আমাদের সকলকেই একটু সতর্ক থাকতে হবে। মধুসূদনের কথায় সরমার মনে সামান্য সাহসের সঞ্চার হলেও সে তার কোলে থাকা রিনিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি মধুসূদন গাঙ্গুলি? চমকে উঠে মধুসূদন পিছন ফিরে তাকালো। দেখল এক সৌম্য চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন, মুখে মিষ্টি হাসি, চোখ দুটো স্নিগ্ধ, চেহারায় একটা শিক্ষিত ছাপ স্পষ্ট। এইরকম একটি পরিবেশে এমন একজন মানুষকে দেখতে পাবে তা সে আশা করেনি। মধুসূদন সম্মতিসূচক মাথা নাড়ালে ব্যক্তিটি বললেন, নমস্কার, আমি সুধাকর বাগচি। আমি এই স্কুলের বাংলা শিক্ষক। আসতে একটু দেরি হয়ে গেল, বুঝতেই তো পারছেন বর্ষাকাল, তার উপর আবার। কথাটা শেষ করেই তিনি ব্যস্তভাবে বললেন, এই দেখুন, আপনাদের এখনো দাঁড় করিয়ে রেখেছি। আরে ওই বাবা, ছিছি, ওদিকে আবার আকাশও কালো হয়ে এসেছে। আর দেরি না করে বরং এখনই রওনা দেয়া যাক। আসুন আসুন। এই কথা বলেই সুধাকর এগিয়ে এসে সরমার সামনে থেকে একটা সুটকেস তুলে নিলেন। মধুসূদন আপত্তি জানালেও তার আপত্তি ধোপে টিকল না। স্টেশনের বাইরে পা রাখতেই মধুসূদন দেখল দুটো রিক্সা দাঁড়িয়ে আছে। দেখে তার মনটা একটু শান্ত হলো। স্টেশনের দৈন্য দশা দেখে যে অস্বস্তিটা তার মনে দানা বেঁধেছিল, স্কুলের এমন সুব্যবস্থা দেখে তা কিছুটা হলেও কমল। একবার পিছন ফিরে সরমার দিকে এসে তাকালো। তার মুখেও একটা স্বস্তির ছাপ দেখে মধুসূদনের মনটা হালকা হয়ে গেল। আর দেরি না করে সরমা ও রিনিকে একটা রিক্সায় বসিয়ে সে নিজেও অন্যটায় উঠে পড়ল। রিক্সা চলতে শুরু করলো গ্রামের আঁকা বাঁকা পথ ধরে। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর জমাট অন্ধকারে মনটা যেন এক ভৌতিক রূপ ধারণ করেছে। দুপাশে কেবল ঘন ঝোপঝাড় আর বড় বড় গাছ। পথটা এতটাই নির্জন যে মনে হচ্ছে এই পথে রিক্সা দুটো ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। নীরবতা ভেঙে মধুসূদন সুধাকরকে জিজ্ঞাসা করল, আচ্ছা সুধাকর বাবু, এই গ্রামের পরিবেশটা এমন থমথমে কেন? এসে থেকে দেখছি পথে ঘাটে মানুষের আনাগোনা বড়ই কম। সুধাকর হালকা হেসে জবাব দিল, আপনার এমন মনে হওয়া স্বাভাবিক। যখন আমি প্রথম এখানে এসেছিলাম, আমারও এই নিস্তব্ধতা খুব চোখে লেগেছিল। তবে কি করব বলুন, পেটের দায় যে বড় দায়। থাকতে থাকতে আপনার ঠিক অভ্যাস হয়ে যাবে, তখন আর কিছুই মনে হবে না। সুধাকরের কথায় মধুসূদন একটু হাসল। আমাদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছে যেন? মধুসূদনের এই প্রশ্নে সুধাকরের মুখের হাসিটা হঠাৎই মিলিয়ে গেল। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল। সে বলল, গ্রামের পূর্ব দিকে একটি বাড়ি আছে, তবে সেটা একেবারে সাধারণ। আর এতদিনের অযত্নে তা প্রায় ভেঙে পড়েছে। তাই মোড়ল মশাই আমাকে আপনাকে তার নিজের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। মধুসূদন কিছুটা অবাক হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, বাড়ি থাকতে আমি কেন মোড়লের বাড়ি যাব? বাড়িটা যেমনই হোক,
আপনি বরং আমাকে ওই বাড়িতেই নিয়ে চলুন। মধুসূদনের কথায় সুধাকর পড়ল মহা ফাঁপড়ে। সে আমতা আমতা করে বলল, আসলে আমার কাছে তো বাড়ির চাবি নেই। আজ রাতটুকু না হয় ভবানীবাবুর আতিথেয়তাই গ্রহণ করুন, কাল না হয় ওই বাড়ি যাবেন আর কি। কথাটা মধুসূদনের পছন্দ না হলেও সে আর কিছু বলল না। মনে মনে ভাবল, গ্রামে এসে প্রথমেই মোড়লের সঙ্গে ঝামেলা করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং আজ রাতের জন্য তার আতিথেয়তা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে। সে সুধাকরের দিকে সম্মতি সূচক মাথা নাড়াল। সুধাকরও যেন হাঁফ ছেড়ে বাঁচল। সন্ধ্যায় যখন রিক্সা দুটি ভবানীবাবুর বাড়ির সামনে এসে থামল, তিনি ব্যস্তভাবে বেরিয়ে এলেন। মধুসূদন ও তার পরিবারকে তিনি সাদরে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। সুধাকরও তাদের পৌঁছে দিয়ে নিজের বাড়ির পথে রওনা হলো। সেদিন রাতে খাওয়া দাওয়া একটু বেশিই হয়েছিল, তাই মধুসূদন আর ভবানীবাবু ছাদে উঠে এলেন। ওদিকে রিনি তার মায়ের তাড়নায় আগেই ঘুমিয়ে পড়েছে। ছাদে উঠতেই মধুসূদনের চোখে পড়ল রহস্যে ঢাকা শ্যাওলা দিঘি গ্রাম। বাড়ির সামনের প্রশস্ত রাস্তায় একটিও মানুষজন নেই। মধুসূদন ছোটবেলা থেকে গ্রামে বড় হলেও এমন থমথমে পরিবেশ সে কখনো দেখেনি। মধুসূদন ভবানীবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা ভবানীবাবু, গ্রামটা এমন থমথমে কেন? এর কারণ কি বলতে পারেন? ভবানীবাবু সামান্য ইতস্তত করে বললেন, মানে সব গ্রামেরই কিছু অতীত থাকে মধুবাবু। এই গ্রামেরও তেমনই একটি অতীত আছে, যা এই বর্ষার মেঘের ঘন ঘটার সঙ্গে প্রতি বছর জেগে ওঠে, আর তার মূল লুকিয়ে আছে ওই বাড়িটিতে। এই কথা বলেই তিনি পূর্ব দিকের একটি বাড়ির দিকে আঙুল দিয়ে দেখালেন। বাড়িটার দিকে চোখ যেতেই মধুসূদনের বুকটা কেঁপে উঠল। সেই পরিবেশের প্রভাবেই হোক বা নতুন জায়গায় আসার কারণে তার মনে এক শীতল অনুভূতি হলো। সে ভবানীবাবুকে জিজ্ঞাসা করল, ওটা কার বাড়ি ভবানীবাবু? ভবানীবাবু একটি শুকনো হাসি হেসে বললেন, এক সময় ওটা ছিল মতি গোয়ালার বাড়ি, কিন্তু তাদের পরিবারে এক ঘোরতর বিপদ নেমে আসে। এক রাতের দুর্ঘটনায় পুরো পরিবারটা শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বেঁচে ছিল মতি আর তার বছর 5 মেয়ে ঝিমলি। তারপর একদিন রাতে মতি ও ঝিমলিকে নিয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায়। সেই থেকে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কথাটা শুনে মধুসূদনের কপালে ভাঁজ পড়ল। ভবানীবাবু স্থির দৃষ্টিতে মধুসূদনের দিকে তাকিয়ে বললেন, এতদিন কেউ থাকতো না, কিন্তু এখন থেকে হয়তো থাকবে। মধুসূদন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে তিনি বললেন, ওই বাড়িটাই স্কুল কর্তৃপক্ষ আপনাদের জন্য বরাদ্দ করেছে মধুবাবু। কথাটা কানে যেতেই মধুসূদনের শিরদাঁড়া দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সে আবার বাড়িটার দিকে তাকালো। অন্ধকারে বাড়িটা যেন এক দানবের মতো দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। মধুসূদনের মনের অবস্থা বুঝতে পেরে ভবানীবাবু বললেন, এই কথাটা বলার জন্যই আমি আপনাকে আজ রাতে আমার এখানে থাকতে বলেছিলাম। ওই বাড়িতে অজস্র অপঘাতে মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, বাড়ির মালিক ও তার মেয়েও একদিন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। যদিও সেটাকে আমরা স্বাভাবিক ধরে নিই, তবুও এই গ্রামের মানুষ মনে করে ওখানে কয়েকটি প্রেতাত্মা বাস করে। তাদের মধ্যে একজন ভীষণ মারাত্মক। আপনি পরিবার নিয়ে ওখানে যাবেন না। আমি আপনাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেব।
ততদিন আপনি বরং আমার এখানেই থাকুন। ছাদে যখন কথাবার্তা চলছিল তখন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল সরমা। তাদের কথা কানে যেতেই সে থমকে দাঁড়ালো। ভবানী বাবুর দিকে তাকিয়ে মধুসূদন দৃঢ় কণ্ঠে বলল, দেখুন ভবানীবাবু, আমি এসব ভূত প্রেতে বিন্দুমাত্র বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ওই বাড়ির বা এই গ্রামের পরিবেশ যে স্বাভাবিক নয় তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কোনোদিনও কারোর আশ্রয় থাকিনি। কথাটা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু আমি ওই বাড়িতেই থাকতে ইচ্ছুক। সে আবারও বলল, কাল সকালে আপনি আমার ওখানে থাকার ব্যবস্থা করে দেবেন। যতদিন না অন্যত্র কোনো বাড়ি পাচ্ছি আমি ওখানেই থাকবো। কি অসুবিধা হয় তা আমিও নিজের চোখে দেখতে চাই। তেমন কিছু দেখলে বাড়ি ছেড়ে দেব। ভবানীবাবু এই ভয়টাই পাচ্ছিলেন। তিনি জানতেন মধুসূদনের মতো নতুন প্রজন্ম এই ধরনের ভীতিকে গুরুত্ব দেবে না, কিন্তু ওই বাড়ির ভয়াবহতা তিনি এবং গ্রামের কয়েকজন প্রবীণ জানেন। তাছাড়া এবার ঠাকুরমশাইও বারবার সাবধান করে দিয়েছেন, কিন্তু এই বিপদ ঠেকাবে কে? কাল একবার ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। এই ভেবে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে এবং সম্মতি সূচক মাথা নেড়ে মধুসূদনের দিকে তাকালেন। সকালবেলায় সমস্ত মালপত্র আর পরিবারকে নিয়ে মধুসূদন রিক্সা থেকে নামল। সামনেই সেই বাড়ি যার সম্পর্কে কাল রাতে কত কথা শুনেছে সে। দিনের আলোয় বাড়িটাকে দেখে মধুসূদনের মনে কোনো ভয় জাগল না। কাল রাতে আড়ালে দাঁড়িয়ে তাদের কথাগুলো শোনার পর সরমার মনে যে সন্দেহ তৈরি হয়েছিল দিনের আলোয় তা একেবারেই কেটে গেল। সে মনে মনে ভাবল, ঠিকই তো, এভাবে অন্যের আশ্রয়ে থাকার চেয়ে নিজের বরাদ্দ বাড়িতে থাকা অনেকটা বেশি সম্মানের। আর কালকের ওই ভূতের গল্প রাতের আঁধারে শোনাতেই মনটা এমন ঘাবড়ে গিয়েছিল, দিনের বেলায় বাড়িটাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। সরমার ভাবনার মাঝেই বাড়ির দরজা খোলার শব্দে তার ঘোর কাটল। তার হাত ছেড়ে খিলখিল করে হেসে রিনিও বাবার পিছনে ছুটে গেল। মনের সব দ্বিধা বাইরে ফেলে সরমাও বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়িটি পুরনো আমলের দোতলা। এতদিন বন্ধ থাকার কারণে ইঁদুর বাদুর আর চামচিকের গন্ধে পুরো বাড়িটা ভরে আছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়। সিঁড়ির রেলিংয়ে ধুলোর আস্তরণ জমে আছে। প্রতিটি ঘরেই যেন এক চাপা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ভাব। মধুসূদনের স্ত্রী সরমা দরজায় দাঁড়ালো। সামনে বিশাল উঠান, একপাশে একটি বিশাল আম গাছ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। উঠোনের এক কোণে খিড়কির দরজা, বাড়ির আনাচে কানাচে আগাছার জঙ্গল। হঠাৎ তার চোখ পড়ল একটি ঘরের দিকে। দেখল রিনি এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রয়েছে। সরমা এগিয়ে গিয়ে রিনির পেছনে দাঁড়ালো। ঘরের ভেতরটা অন্ধকার। রিনির কাছে ঝুঁকে পড়ে সে জিজ্ঞেস করল, এত মনোযোগ দিয়ে তুমি কি দেখছো মা? রিনি তার কথার উত্তর দিল, ওখানে কেউ আছে মা? আমি এখনই দেখলাম একটা ছায়া নড়াচড়া করছিল। রিনির কথায় সরমা অবাক হয়ে ঘরের ভিতরে প্রবেশ করল। সামনের দিকে এগিয়ে গিয়ে জানলাটা খুলে দিল। বাইরে থেকে ঠান্ডা বাতাস আর দিনের আলো ঢুকে ঘরটাকে উজ্জ্বল করে তুলল। সে রিনির দিকে তাকিয়ে বলল, কই মা, কিছুই তো নেই। তুমি বোধহয় ভুল দেখছো। কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু রিনি গেল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল। ঘরের ভিতরে অনেক আসবাবপত্র থরে থরে সাজানো। তার মধ্যে কোণে রাখা একটি আলমারির দিকে চোখ গেল রিনির। আলমারির পাশ থেকে একটি জামার টুকরো বেরিয়ে আছে। আগ্রহ ভরে সে সেদিকে এগিয়ে গেল। কিছুটা এগিয়ে গিয়ে সে থেমে গেল।
কারণ আলমারির পাশ থেকে এইমাত্র একটি ছোট মেয়ের মুখ বেরিয়ে এসেছে। মেয়েটি রিনির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটি হাত নেড়ে রিনিকে ডাকল। রিনির মুখে হাসির রেখা ফুটে উঠল। সে ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। দুপুর থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। মধুসূদন তার স্কুলে গেছে। সরমা আজ বাড়িতে একা। ঘরের কাজ গুছিয়ে সে উঠোনে এসে দাঁড়ালো। উল্টো দিকের ঘরের পর্দা বৃষ্টির ঝোড়ো বাতাসে মৃদুভাবে নড়ছে। জানালা দিয়ে বৃষ্টির ছাঁট ঢুকে ঘরটা ভিজিয়ে দিচ্ছে। দ্রুত পায়ে লম্বা বারান্দা পেরিয়ে সে ঘরে ঢুকে জানালা বন্ধ করে দিতেই কাঁধের কাছে কারোর উপস্থিতি টের পেল। মনে হলো ঘরে সে একা নয়। কান খাড়া করে শুনতেই কানের কাছে চাপা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল সে। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বারবার বলছে ঘরে কেউ আছে। সারা বাড়ি নিস্তব্ধ। রিনিও ঘুমিয়ে পড়েছে, কিন্তু বারবার তার মনে হচ্ছে বাড়িময় যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ ঘরের ভিতরে মৃদু শব্দ হতেই সে দরজার দিকে ঘুরল। দেখল একটা ছোট মেয়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নিজের মনকে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারল না সে। হঠাৎ কানের কাছে ফিসফিসানি শুনতে পেল সে। কেউ যেন তার কানের কাছে মুখ এনে কিছু বলছে। দ্বিতীয়বার আবার সেই ফিসফিসানি কানে এলো। বাড়িতে কেউ আসে না, পালাও পালাও, এখনই বাঁচতে চাও তো পালাও। কথাটা কানে যেতেই সরমার গলা শুকিয়ে গেল। সে ঢোক গিলে পাশে তাকাবে কিনা ভাবছে, তখনই আবার সেই একই ফিসফিসানি শুনতে পেল, এবার আরো কাছে থেকে। পালাও, ও আসছে, বাঁচতে চাও তো পালাও। এবার আর মাথা না ঘুরিয়ে কেবল চোখের কোণ দিয়ে দেখার চেষ্টা করলো সরমা। একটি কুঁচকে যাওয়া বৃদ্ধ মুখের আবছা ঝলক তার চোখে পড়ল। সে যেন বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে তার কিছু বলার। সরমার নিজের ইন্দ্রিয়কে বিশ্বাস করতে পারছিল না। এসে কি দেখছে? ওই প্রেতাত্মা কার কথা বলছে? ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোরে কড়া নাড়ার শব্দ এলো। সেই শব্দে চমকে গিয়ে সরমা পাশে তাকাতেই দেখল কেউ নেই। ঘরের মধ্যে এখন সে সম্পূর্ণ একা। ঘটনাটার কোনো অর্থ খুঁজে না পেয়ে সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি বেড়ে গেছে। মুহুর্মুহু বজ্রপাত পুরো বাড়ি কাঁপিয়ে উঠছে। সরমা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজায় একইভাবে আঘাত করে চলেছে কেউ। বাইরে দাঁড়ানো আগন্তুককে উদ্দেশ্য করে সে জিজ্ঞাসা করল, কে আছে বাইরে? প্রথমবার কোনো উত্তর এলো না, কিন্তু কড়া নাড়া বন্ধ হলো না। বিরক্ত হয়ে সরমা আবার জিজ্ঞাসা করল, কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? কে আছেন বাইরে? দ্বিতীয়বার কাজ হলো। বাইরে থেকে একটা ভারী মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। বৌদিমণি, আমারই মোড়ল গিন্নি পাঠিয়েছেন। আমার নাম চণ্ডী, দরজাটা খুলুন না কেনে। চণ্ডী? এ কেমন নাম? সরমার মনে পড়ল গিন্নিমার সঙ্গে কাজের লোক নিয়ে কথা হয়েছিল বটে। কথাটা মনে পড়তেই সে দ্রুত হাতে দরজাটা খুলে দিল। বাইরে থেকে একরাশ ভেজা বাতাস হু হু করে ঘরে ঢুকে পড়ল। তারই মাঝে একজন ভীষণ কালো আর দীর্ঘদেহী স্ত্রীলোককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল সরমা। তার ঠোঁটে বিকৃত বাঁকা হাসির রেখা, চোখগুলো অস্বাভাবিক রকমের উজ্জ্বল, পরনে লাল শাড়ি। ধীর পায়ে সে ঘরের ভিতরে ঢুকল এবং দরজাটা বন্ধ করে দিল। সরমা তার থেকে চোখ সরাতে পারছিল না। এমন ভয়ঙ্কর চেহারার নারী সে আগে কখনো দেখেনি। চণ্ডী একবার বাড়ির চারপাশটা চোখ বুলিয়ে দেখে বলল,
ও মা, বৌদিমণি, বাড়িতে তো কেউ নাই। সরমা থতমত খেয়ে বলল, থাকবে না কেন? আমার স্বামী স্কুলে পড়ান, এই এলো বলে। চণ্ডী বলল, আচ্ছা, তা বেশ, তাহলে আমার কাজ দেখিয়ে দিন, বেলা তো অনেক হলো। সরমা কিছুটা আশ্চর্য হলেও ব্যাপারটা তেমন গুরুত্ব দিল না। ঘরের ভিতরে এগিয়ে গেল। ঠিক তখনই তার পেছনে চোখ রগড়াতে রগড়াতে এসে দাঁড়ালো রিনি। রিনির মা ডাক শুনে চণ্ডী তার দিকে ফিরে তাকালো। তারপর সেই ভারী গলায় প্রায় চিৎকার করে উঠল, ও মা গো, কি সুন্দরী মেয়ে তোমার বৌদি। এই কথা বলেই সে এগিয়ে গিয়ে রিনিকে কোলে তুলে নিল। রিনি ভয়ে প্রচণ্ড জোরে কেঁদে উঠল। সরমা ছুটে গিয়ে তাকে কোল থেকে কেড়ে নিতেই চণ্ডী একটি ভয়ঙ্কর হাসি হেসে উঠল। সেই হাসির শব্দ খালি বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই শব্দ শুনে দুপুরের আলোতেও সরমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিনি প্রচণ্ড ভয় পেয়ে ঘরের ভিতর ছুটে পালালো। সরমা মনে মনে ভাবল, এ কোন জ্বালায় পড়া গেল? হ্যাঁ, একে এখন এখান থেকে তাড়িয়ে দিলে আবার মোড়ল গিন্নি রাগ করবেন। সে ঠোঁট কামড়ে ভাবল, আজ বরং কাজটা করিয়েই নি, কাল বলবো স্বামী আপত্তি করছে, তাই ছাড়িয়ে দেব। সে দেখল তার অলক্ষ্যে কখন জানি চণ্ডী রান্নাঘরের দিকে ঢুকে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির দাপট। মধুসূদন সহ বাকিরাও বৃষ্টির মধ্যে স্কুলেই আটকে পড়েছে। এদিকে রিনির ধুম জ্বর উঠেছে। তার কপালে হাত দিয়ে বসে আছে সরমা। হঠাৎ রিনি চোখ খুলে ফিসফিস করে বলল, ওকে ওকে তাড়িয়ে দাও মা, না হলে ও ও আমাদের মেরে ফেলবে। মেয়ের এমন কথা শুনে সরমা থতমত খেয়ে জিজ্ঞাসা করল, এসব কি বলছিস রিনি? কে মেরে ফেলবে? রিনি আবারও ফিসফিস করে বলল, ওই যে আমাদের বাড়িতে এসেছে সে, আমার বন্ধু বলেছে ও ও খুব ভয় পায় ওকে, তাই তাই সে পাশের ঘরের আলমারির কোণে গিয়ে লুকিয়ে পড়েছে। ওর ঠাম্মা, ওর মা, সবাইকেও মেরে ফেলেছে। এবার আমাদেরও মেরে ফেলবে। জ্বরের ঘোরে মেয়ে ভুল বকছে ভেবে সরমা তাকে শান্ত করার চেষ্টা করল। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার একটু ঘুমা দেখি। ঘুম থেকে দেখবি উঠে ও চলে গেছে। কিন্তু রিনি আবার আগের মতোই নিচু স্বরে বলল, ও যাবে না মা, ও এখানেই থাকে, ও আমাদের মেরে ফেলবে। রিনির কথা শেষ হতেই রান্নাঘর থেকে চণ্ডীর বিকৃত কণ্ঠে গান ভেসে উঠল। বৃষ্টি এলে ঝমঝমিয়ে, খোকা খুকির চোখ বুজিয়ে, টিপটিপিয়ে ছাদবে, ঘুমের পরি আসছে ধেয়ে। সরমা কান পেতে শুনল। ছড়াটা আওড়াতে আওড়াতে সেই বিকৃত স্বর সামনের উঠান বেরিয়ে ধীরে ধীরে এই দিকেই এগিয়ে আসছে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে সরমা দেখল চণ্ডী উঠোন দিয়ে আসছে। তার হাতে ধরা আছে রান্নাঘরের আঁশপটি। আতঙ্কে সে পিছিয়ে গেল। তার মনে লুকিয়ে থাকা ভয়টা যেন মুহূর্তে জেগে উঠল। সে প্রায় ছুটে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। ঠিক তখনই উঠোন থেকে একটা দমকা বাতাস এসে তার ঘরের বাইরে আছড়ে পড়ল। সরমা বুঝতে পারল এই বাড়িতে কোনো কিছুই ঠিক নেই। দরজায় মুহুর্মুহু করাঘাত পড়তে শুরু করলো। বাইরে থেকে চণ্ডী তার ভয়ানক গলায় বলে উঠল, আবার তুমি এভাবে থামাতে পারবে না নতুন বৌদি। কথাটা যেন সরমার বুকে গিয়ে পিঁধল।
দরজার শব্দ চাপা দিতে সে কানে হাত চাপা দিল। সন্ধ্যার অন্ধকারে বৃষ্টির তীব্রতা বাড়ার সাথে সাথে অভয়ানন্দের মন যেন বিচলিত হয়ে উঠল। এতক্ষণ তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু আর থাকতে পারলেন না। অভয়ানন্দ স্পষ্টই বুঝতে পারছেন গ্রামের শেষ প্রান্তে থাকা ওই বাড়িতে কোনো এক ভয়ঙ্কর বিপদ ঘটতে চলেছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে দাঁড়ালেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন সেখানে ঘন মেঘের কালো আস্তরণ। মোটা মোটা বৃষ্টির ফোঁটা তার চোখে মুখে পড়ছে, কিন্তু সেসব উপেক্ষা করেই তিনি বেরিয়ে পড়লেন। অন্যদিকে স্কুলেও এই বৃষ্টির তাণ্ডব যেন মধুসূদনের মনে এক অজানা আশঙ্কা জাগিয়ে তুলেছে। সে মনে মনে ভাবল, বাড়িতে রিনিকে নিয়ে সরমা সম্পূর্ণ একা, তার উপর ওই বাড়িটার তেমন কোনো সুনামও নেই। জানি না এখন তারা ঠিক কেমন আছে। এই ভাবনাতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার পিছনে এসে দাঁড়িয়েছে সুধাকর। মধুসূদনকে বিচলিত দেখে সুধাকর বলল, মাস্টার, আমার কেমন ভালো ঠেকছে না। এই ঝড় বৃষ্টিকে এখানে সবাই ভয় পায়, ওদিকে তোমার আবার বাড়িতে সবাই একা। কথাটা শুনেই মধুসূদন সুধাকরের হাত ধরল। যাবে আমার সাথে ভাই? যাবে একবার? আমারও মনটা কেমন করছে জানো। চলো না আমার সাথে, তুমি থাকলে মনে একটু ভরসা পাবো। মধুসূদনের করুণ অবস্থা দেখে সুধাকরের খুব খারাপ লাগলো। সে বলল, এই ঝড় বৃষ্টি না থামা পর্যন্ত যাবে কিভাবে মাস্টার? না ভাই, যেভাবেই হোক যেতে হবে। আমার কাল মোড়ল মশাইয়ের কথা উপেক্ষা করা ঠিক হয়নি। মধুসূদন কথাটা বলল গভীর চিন্তার সঙ্গে। তার কথায় আর আপত্তি না করে সামনে জমে থাকা জল আর মাথার ওপরের বৃষ্টির ধারা উপেক্ষা করেই তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ঘরের ভিতরে এখন পিন পতন নীরবতা। দুপুরের নিস্তব্ধতাকে চিরে কেবল ভেসে আসছে চণ্ডীর বিকৃত গলার গান। সে গাইছে আর দরজায় আঘাত করে চলেছে। বাইরে বৃষ্টির তাণ্ডব, তার সঙ্গে মিশেছে ঝড়ের ভয়াবহ গর্জন। এই আওয়াজ যেন ঘরের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। আঁকা বাঁকা বিদ্যুৎ চমকাচ্ছে, আর ক্ষণিকের সেই আলোয় ঘরের মধ্যে তৈরি হচ্ছে বিচিত্র সব ছায়ামূর্তি। সরমা বুঝতে পারছে দরজার বাইরে এক ভয়ঙ্কর প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। সে যে কোনো মুহূর্তে ঘরের মধ্যে ঢুকে আসতে পারে। বাইরের উন্মত্ত বাতাস দরজার পাল্লায় আছড়ে পড়ছে। মনে হচ্ছে যেন কেউ তার পূর্ণ শক্তি দিয়ে দরজাটা ভেঙে ফেলতে চাইছে। সরমা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরেছে। তার শরীর ভয়ে কাঁপছে। সে বুঝতে পারছে এই দরজার বেশিক্ষণ এই প্রেতাত্মাকে আটকে রাখতে পারবে না। মতি গোয়ালার বাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে। সে তার বহুদিনের একাকিত্ব নিয়ে যেন স্বমহিমায় দাঁড়িয়ে আছে। বাড়িটার সামনে থেকে একটি রাস্তা সোজা এসে শেষ হয়েছে বাড়ির চৌকাঠে। অভয়ানন্দ চক্রবর্তী হাঁটু গেড়ে বসে সেই পথের দিকে চোখ ছোট করে তাকালেন। তার প্রখর দৃষ্টিতে তিনি দেখলেন পথের মাঝখানে রক্তমাখা বেশ কয়েকটি পায়ের চিহ্ন এগিয়ে গেছে বাড়িটার দিকে। উঠে দাঁড়িয়ে বাড়িটার দিকে চোখ দিতেই তিনি দেখলেন চারপাশ একটা কালো আবছা বলয় দিয়ে ঘেরা। সেই বলয় যেন পুরো বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। নিজের হাতের লাঠিটা বাগিয়ে ধরে তিনি যতই বাড়িটার দিকে এগোতে লাগলেন, ততই অনেক মানুষের কান্নার শব্দ তার কানে ভেসে আসতে লাগলো। নারী পুরুষ নির্বিশেষে বেশ কিছু মানুষের অস্পষ্ট অবয়ব তার চোখে পড়ল। লাঠি হাতে সন্তর্পণে তিনি দরজার সামনে দাঁড়ালেন।
চারপাশে অনেক ফিসফিসানি শুনতে পেলেন। সবাই যেন একসাথে বলছে, ওই বাড়িতে যেও না, পালাও পালাও। কথাটা কানে যেতেই চমকে উঠলেন অভয়ানন্দ। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে তিনি সোজা বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বাড়ির ভিতরে ঢুকেই তার চোখের সামনে ভেসে উঠল বাড়ির পুরনো চিত্র। উঠোনের মাঝখানে একটি রক্তাক্ত মৃতদেহ উপুর হয়ে পড়ে আছে। ওটা আর কারণ নয়, মতি গোয়ালার মায়ের মৃতদেহ। এরপর তিনি মলিন কাপড় পরা এক গৃহবধূকে সামনের ঘরের দিকে ঢুকতে দেখলেন। তার পিছু পিছু অভয়ানন্দ সেই ঘরে ঢুকে থমকে গেলেন। বিছানার সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর তার মাঝে পড়ে আছে মতি গোয়ালার স্ত্রী রমার মৃতদেহ। হঠাৎ পাশ থেকে একটি ছোট মেয়ের কান্নার শব্দ তার কানে আসতেই বুকটা কেঁপে উঠল। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই তিনি দেখতে পেলেন তার থেকে কিছুটা দূরে আলমারির পাশে একটি ছোট্ট মেয়ের অস্পষ্ট অবয়ব। অভয়ানন্দ বুঝতে পারলেন এই মেয়েটি জীবিত নয়, মৃত। কারণ বাইরে থেকে আসা সামান্য আলো তার শরীরের এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। অভয়ানন্দ মেয়েটির উদ্দেশ্যে বললেন, তুমি কে মা? কাঁদছ কেন? মেয়েটি মুখ তুলে অভয়ানন্দের দিকে তাকালো। তার মুখখানা দেখে অভয়ানন্দের বুকের ভেতরটা কেঁপে উঠল। এ আর কেউ নয়, মতি গোয়ালার একমাত্র মেয়ে ঝিমলি, যে কিনা বহু বছর আগে এই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল। মেয়েটি অভয়ানন্দকে বলল, অভয়ানন্দের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি আর কিছু না ভেবে ঝিমলির দেখানো পথ ধরে এগিয়ে গেলেন। ছোট বাড়িটা যেন এক মন্ত্র বলে বিশাল আকার ধারণ করেছে। সেই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার রাস্তাটা যেন শেষ হতেই চাইছে না। বাড়ির ভেতরের দেওয়ালে এবং চারপাশে মাঝে মাঝেই বেশ কিছু অস্থায়ী অবয়ব তৈরি হতে দেখলেন তিনি। ঘরের বিশাল দরজার পাশে অভয়ানন্দ এক বিশাল দেহী নারী মূর্তির দেহ দুলতে দেখলেন। ভেতর থেকে ভেসে আসছে মানুষের আর্ত চিৎকার। তিনি একবার পেছন ফিরে তাকালেন। পেছনের আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে এই বাড়ির প্রাক্তন বাসিন্দারা। তারা সকলে এক দৃষ্টে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর প্রেতাত্মার দিকে। আর কিছু না ভেবে অভয়ানন্দ দরজার কাছে গিয়ে উচ্চস্বরে বললেন, ওদের ছেড়ে দে চণ্ডী, ওদের কোনো অনিষ্ট আমি হতে দেব না। দরজায় ধাক্কা দেওয়া ছেড়ে চণ্ডী ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর। কালো মুখের মাঝে ফুটে উঠছে এক তীর্যক হাসি। ঠোঁটের কোণ দিয়ে বেরিয়ে আছে দুটি সদন্ত। অভয়ানন্দের দিকে তাকিয়ে চণ্ডী খসখসে গলায় বলল, শিকার পেলে চণ্ডী কোনোদিনও ছাড়তে শেখে নাই। আবার তুই কিছু করতে পারবি না। তুই সকলকে মেরে আমি এখানেই রেখে দেবো আজীবনের জন্য। তবে ওই ঘরে যে মেয়েটা আছে, আমার তার শরীরটাই দরকার। আমি ওর মধ্যে স্থান করে নিয়ে আবারও বেঁচে উঠতে চাই। চণ্ডীর কথা শুনে অভয়ানন্দ একটুও বিচলিত হলেন না। তিনি চণ্ডীর এই মতলব আগেই জানতেন। তিনি আর কথা না বাড়িয়ে হাতের কমণ্ডল থেকে কিছুটা জল তালুতে নিয়ে চোখ বুজে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের তীব্রতায় বাইরের বাতাসের পরিবর্তন হলো। চণ্ডী এদিক ওদিক তাকাতে লাগল। মন্ত্রপাঠ শেষ করে তিনি সেই জল চণ্ডীর দিকে ছুঁড়ে দিলেন। জল স্পর্শ করতেই চণ্ডী বিকট চিৎকার করে উঠল। এভাবে বারবার মন্ত্রপুত জল হাতে নিয়ে চণ্ডীর দিকে ছুটতে ছুটতে তিনি এগিয়ে যেতে লাগলেন। এক সময় চণ্ডীর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। তার দেহের মাংস গলে পড়তে শুরু করলো এবং অবশেষে তার দেহাবয়ব অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। এরপর অভয়ানন্দ ঘরের ভেতরের মানুষদের উদ্দেশ্যে বললেন, তোমরা বেরিয়ে এসো মা, আমি এসে গেছি। তোমাদের আর ভয় নেই, তবে বেশিক্ষণ ওকে আমি ঠেকিয়ে রাখতে পারবো না। অভয়ানন্দের কথা শুনে
সরমা দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো। সামনে অভয়ানন্দের মতো সৌম্য চেহারার একজন মানুষকে দেখে সে ডুকরে কেঁদে উঠল। আমাদের বাঁচান বাবা, ও প্রেত আমাদের মেরে ফেলবে। অভয়ানন্দ বললেন, তোমাদের ভয় নেই মা, আমি ওই প্রেতকে তোমাদের ত্রিসীমানায় আর আসতে দেব না। তবে তোমাদের পক্ষে এখানে থাকাটা ঠিক নয়। এই বাড়ি অভিশপ্ত। তোমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। কথাটা শেষ হতেই মধুসূদন ও সুধাকর দরজা দিয়ে ঘরে ঢুকলেন। সামনে অভয়ানন্দকে দেখে সুধাকরের বুক কেঁপে উঠল। সে বলল, আমি জানতাম আপনি আসবেন ঠাকুরমশাই। এই বাড়ির মানুষদের উপর নিশ্চয়ই কোনো বিপদ এসে পড়েছিল, তাই না? এরপর সে মধুসূদনের দিকে তাকালো। সন্ধ্যার পর ভবানীবাবুর বাড়িতে একটা আড্ডা বসল। সেখানে উপস্থিত ছিলেন সুধাকর, অভয়ানন্দ, মধুসূদন ও সরমা। অভয়ানন্দ মতি গোয়ালার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস সবার সামনে তুলে ধরলেন। মোড়ল গিন্নির কাছ থেকে সরমা আগেই জেনেছিলেন তিনি কোনো কাজের লোক পাঠাননি। যদিও মধুসূদনের পরিবার সেদিন চণ্ডীর কবল থেকে রক্ষা পেল, তবুও মতি গোয়ালার বাড়িটাকে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হলো না। প্রতি বছর বর্ষায় এই শ্যাওলা দিঘির গ্রামের মানুষ এই অভিশাপ মাথায় নিয়েই বেঁচে থাকে। এক বর্ষা দিনের করুণ পরিণতি গ্রামের স্বাভাবিক জীবনকে যে আঘাত করেছে, তা থেকে তারা আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে ছিলাম আমি, রূপম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অধ্যায়, দুর্বা, অভিযান, শুভঙ্কর, অরিত্র, রাহুল আর মোহনা। তাহলে আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন গল্পে। ততদিন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ভৌতিক ঠিক।